ও মাই গড! উন্মাদ পশুদের আক্রমণ, আর এই ছোট পশুদের চোখ রাঙানি বড়দেরও পিলে চমকে দেবে। এবং এই মাকড়সার জাল আর জিরাফের বাইক চড়ার শখ বেশ বিপজ্জনক হয়ে যেতে পারে। গো গো গো! এই সাহসী আর নিয়মের পরোয়া না করা প্রাণীরা সত্যি টেম্পটিং ফেট। আর ভয়েতে আপনার বুক ছ্যাঁত করে উঠবে যখন আমরা এই এপিসোডের ফ্রিজ ফ্রেম আনলক করব। এসব রয়েছে আজকের অ্যানিমালস গন ওয়াইল্ডে। জঙ্গল এমনই একটা বিপজ্জনক জায়গা যেখানে ছোট বড় শিকারীরা সর্বত্রই লুকিয়ে রয়েছে। তাই মনে রাখবেন, আপনি যদি সাংঘাতিক কোনো পশুর পিছনে খোঁচা দিয়েছেন তো তার ধাক্কা সামলানোর জন্য তৈরি থাকবেন। মাটো গ্রোসো ডো সুল, ব্রাজিল। এই ভয়ঙ্কর জায়গাটি জুড়ে রয়েছে আঁকা বাঁকা নদীপথ, জলা জঙ্গল আর বিস্তৃত জলভূমি। প্রকৃতি প্রেমীদের কাছে এমন জায়গা তো স্বর্গের মতো। তবে খুব সাবধান, এই শান্ত নিরিবিলি জায়গাটিতে বাস করে জল ও স্থলের অন্যতম ফেরোসিয়াস শিকারী, অ্যানাকন্ডা। এরা বিশাল হুকের মতো দাঁত দিয়ে শিকারকে ধরে এবং তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চেপে ধরে সোজা মৃত্যুর দোরগোড়ায় পাঠিয়ে দেয়। অ্যানাকন্ডার বেশ কয়েকটা প্রজাতি আছে। এদের মধ্যে সবচেয়ে বড় সাপটার দৈর্ঘ্য 20 ফিট। আর আপনি এমন একটা প্রাণী দেখছেন যার দৈর্ঘ্য একটা টেলিফোন পোলের সমান। একটা ছোট্ট বোটে একদল ফিশারম্যান সান্টা মারিয়া নদীতে মাছের জাল ফেলার একটা ভালো জায়গা খুঁজতে বেরিয়েছে। নদীতে ঘোরার সময় ভয়ঙ্কর কিছু একটা জিনিসে তাদের নজর আটকে যায়। এটা কি হলুদ চা? হ্যাঁ তাই, আর কত বড়! ও মাই গড, থামো থামো! আরো কাছে যেতে বোঝা গেল সাপটা বিশাল বড়। আরে রেকর্ড করো, রেকর্ড করো, তাড়াতাড়ি এটা রেকর্ড করো। পালাও পালাও, এখান থেকে পালাও, এগিয়ে চলো। এখান থেকে সরে চলো, সরে চলো। আর সেটা ক্রমশ তাদের নিচেই আনরাভেল হচ্ছে। তারা এখন একেবারে একটা মারাত্মক ইয়েলো অ্যানাকন্ডার সামনে। ও মাই গড, এর সাইজটা দেখো কি বিশাল! এটা বেরিয়ে চলো, শিগগিরই চলো, তাড়াতাড়ি! সাপটাকে দেখে মনে হচ্ছে সবে মাত্র একটা খাবার খেয়েছে, বেশ বড় কিছু। আমরা সাপের মাঝখানের পোর্শনটা দেখতে পাচ্ছি একটু ফোলা। এটা হতে পারে যে সে এক্ষুনি একটা শিকার করেছে আর এইসব খাওয়ার পরে তার পেটটা ফুলে আছে। এরকম ধরনের এক খাবার অ্যানাকন্ডা ডাইজেস্ট করতে প্রায় 2 সপ্তাহ মতো লাগে। মাই গড, তোমরা কি করছো? চলো চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। কিন্তু এই বোটাররা মনে হচ্ছে সাপটাকে শান্তিতে খাবারটা হজম করতে দেবে না। সাপটাকে একা ছেড়ে না দিয়ে ওই যে পালাচ্ছে, ওই যে পালিয়ে যাচ্ছে, দেখো। they decide to চলো tempt চলো, fate। ওটার কাছে চলো, ওটার কাছে চলো। আস্তে আস্তে, ওটা পালিয়ে যাচ্ছে। ধরো আর ধরো, এই নিচু হও, প্রকাণ্ড নিচু হও, প্রাণীটির পিছু নেবে বলে ঠিক সাবধানে, করলো। পড়ে যাও না। তারা নিজেদের প্রাণের ঝুঁকি তো নিয়েছেই, সেই সঙ্গে সাপটারও। এটা খুব খারাপ সময় একটা সাপকে হ্যারাস করার। ঠিক তার খাওয়ার পর সাপটা হয়তো কোথাও গিয়ে রেস্ট নিচ্ছে, নিজের পেটের খাবারটাকে আস্তে আস্তে হজম করছে। প্রায় 2 সপ্তাহ ধরে, মাঝে মাঝে 1 সপ্তাহতেও তা হয়ে যায়। ও ঝোপের দিকে ঢুকে যাচ্ছে, ধরো তাড়াতাড়ি। এখান থেকে বেরিয়ে চলো। লাকিলি এই বিশাল সাপটা কিছুটা দূরে সরে গিয়ে কখন থেকে বলছি এখান থেকে বেরিয়ে চলো? জঙ্গলে মিলিয়ে গেল। যা, পালিয়ে গেল। আর শেষে এই অবিবেচক বোটারদের আইনি জটিলতায় পড়তে হয়, এমনকি তাদের কাণ্ড কারখানার জন্য জেলও হয়। ও নো! এটা আমাদের সবাইকার কাছেই একটা শিক্ষা। ঘুমন্ত দৈত্যকে জাগালে তার ফল ভুগতেই হবে। প্রত্যেক প্রাণীকেই কিছু না কিছু খেতে হয়, তবে যখন খাবার পাওয়াটাই কঠিন হয়ে দাঁড়ায় তখন তা সংগ্রহ করাটাও একটা সুইসাইড মিশনে পরিণত হতে পারে। এই ওটার দিকে দেখো, লুক এট দ্যাট। কেপ লুকআউট ন্যাশনাল সিশোর, নর্থ ক্যারোলাইনা। নানা প্রান্ত থেকে মানুষ এসে এই স্পোর্ট ফিশারম্যানদের প্যারাডাইসে ঘুরে যান, কিন্তু এখানে সব থেকে সাহসী ফিশ ক্যাচার তো এরাই, স্যান্ডবার শার্কস। লুক লুক লুক। স্যান্ডবার শার্ক হলো একটা বড় শার্ক যাদেরকে সমুদ্রের পাড়ে শিকার করতে দেখা একেবারেই আনকমন নয়। ও মাই গড, কতগুলো রয়েছে এখানে।
আজ একেবারে ভয়ডরহীনভাবে লাঞ্চ করতে একদল পেটুক স্যান্ডবার শার্ক একেবারে সমুদ্রের ধারে এসে হাজির হয়েছে। ওদিকটা দেখো একবার। তাদের এই দুঃস্বপ্নের মতো কাণ্ড কারখানা দেখে কয়েকজন ফিশারম্যান আর সুপার ডনি গ্রিগস ছবি তুলতে পারে এসে দাঁড়িয়েছে। আমি এখানেই বড় হয়ে উঠেছি, কিন্তু সারা জীবনে এরকম দৃশ্য দেখিনি। যখন আমি শার্কগুলোকে দেখলাম তখন মনে আমি জল থেকে 15-20 ফিটের দূরেও ছিলাম না। যখন ঢেউগুলো ভাঙছিল আমি সেখানে শুধু একটাই জিনিস দেখতে পাচ্ছিলাম, শার্ক, প্রচুর শার্ক। আর ইমিডিয়েটলি আমি আমার ফোনটা বার করে ওগুলোর ছবি তুলতে শুরু করলাম। শার্কগুলো যেভাবে চারিদিক থেকে এসে তাদের শিকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে তা খাবার সংগ্রহ করার একটা অসাধারণ দৃশ্য। ওখানে শয়ে শয়ে শার্ক ছিল, আর ওরা সবাই বিচিং করতে শুরু করলো। ওরা একটা মাছের ঝাঁককে চেস করছিল, যেগুলোকে বলে ব্লু ফিশ। হেই, ওটাকে দেখো। এই খাবারের লোভে পড়ে এরা যেন ল্যান্ড শার্কে পরিণত হয়েছে, এবং এর ফলে এই উৎসাহী শিকারীরা কিন্তু বেশ বিপদে পড়তে পারে। এবার শার্কের দল তাদের বাঁচার লড়াই শুরু করে দিয়েছে পুরো দমে। আমি তখন জলের অনেকটাই কাছে চলে গেছিলাম, আর সমুদ্রের ঢেউ আমার কাছে আছড়ে পড়ছিল, আর সেই সাথে একটা শার্কও আমার কাছে চলে এসেছিল। আমি নিচের দিকে তাকালাম আর দেখলাম একটা শার্ক আমার পায়ের কাছে, আর তখন মনে হলো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এই ঘটনার সবচেয়ে রেয়ার আর ইউনিক পার্টটা হলো এখানে প্রচুর শার্ক চলে এসেছিল, আর জল থেকে বেরিয়ে সবাই বিচের উপর চলে আসছিল। লোকেরা দেখছিল, ভাবছিল যে প্রচুর শার্ক চলে এসছে, কিন্তু এটা নিয়ে কেউ বেশি মাথা ঘামাচ্ছিল না। ইটস ক্রেজি। হেই, লুক এট দ্যাট। বালির মধ্যে আটকে পড়ার ফলে এই শার্করা আবার গভীর জলে ফিরে যাওয়ার চেষ্টা পুরো দমে চালিয়ে যাচ্ছে, কিন্তু এই আনলাকি শার্কটা মনে হয় ভুল দিকে চলেছে। অন্য কোনো মাছের মতো শার্কও নিজের ফুলকার দিয়ে নিঃশ্বাস নেয়। এটা তাদেরকে হেল্প করে অক্সিজেনটাকে বার করে নিতে। যদি একটা শার্ক বিচে আটকা পড়ে যায় তাহলে তার শ্বাস নিতে কষ্ট হবে, ঠিক যেমন একটা মানুষ যদি পুলে আটকা পড়ে তারও কষ্ট হবে। তবে এই শার্কটি একটুও হাল ছাড়েনি। তার শক্তিশালী লেজের সাহায্যে ঠেলা মেরে মেরে আবার নিরাপদ জায়গায় ফিরে গেল। এখানে বেড়ে উঠলে আপনি ওশিয়ানকে রেসপেক্ট করতে শিখবেন, এর পাওয়ার, এবং এখানে যারা বাস করে তাদেরকে রেসপেক্ট করতে শিখবেন। এটা না জানলে আপনার ক্ষতি হতে পারে। যোগ্যতমরাই এইভাবে শোচনীয় অবস্থা থেকেও নিজেদের বাঁচিয়ে নিতে পারে, তা না হলে আপনি এমন ফ্যাসাদে পড়বেন যা বেশ ভয়ানক হতে পারে। আপনি যখন বাঁচার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তখন আপনার চারপাশের সমস্ত কিছুই একটা থ্রেট মনে হবে, এমনকি একটা সাহায্যের হাতও। জ্যাকম্যান মেইন। আপনি যদি মুস খুঁজছেন তাহলে এখানে তাদের পেয়ে যাবেন। চারিদিকে ভর্তি, প্রায় 70,000-এরও বেশি রয়েছে, এবং এদের থেকে দূরে থাকলেই মঙ্গল। ডিয়ার ফ্যামিলির সবচেয়ে বড় সদস্য এরা, এমনকি বাচ্চারাও বেশ হেভিওয়েটস হতে পারে। জন্মের সময় একটা বেবি মোজের ওজন হয় প্রায় 50 পাউন্ডস, আর 5 মাসের মধ্যেই সেটা 10 গুণ বেড়ে দাঁড়ায় 500 পাউন্ডস। আর 5 মাসের মধ্যেই তারা দুধ খাওয়া ছেড়ে প্রতিদিন অন্যান্য খাবার খেতে শুরু করে, তাড়াতাড়ি বেড়ে ওঠে। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। নাম্বার 50। একজন ফিল্ড রিসার্চার এই কয়েকশো পাউন্ডের ফিমেল মুস কাফের গলায় একটা ট্র্যাকিং কলার ফিট করছে। বাচ্চাটা বাঁধা রয়েছে এবং সেফটির জন্য চোখও বাঁধা রয়েছে। তাকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে, এবং এতক্ষণ বাঁধা থাকার পর এবার সে যাওয়ার জন্য ছটপট করছে। চলে যাও। ও ও, এই। যখনই বাচ্চাটা ছাড়া পেল সে রাগ দেখাতে শুরু করলো। এলো পাথারি তার পা চালাতে শুরু করে দিল, লাঠির পর লাঠি, একেবারে ধুম ধারাক্কা মার। এরকম লাঠির পর লাঠিকে হতবাক হয়ে লোকটা মাটিতে একেবারে শুয়ে পড়েছে। আরে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। বারবার এসে মুসটা লাথি মেরে তার রাগ দেখিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আসলে খুব সাধারণ ব্যাপার। হয় আপনি পালিয়ে যান, নয়তো দাঁড়িয়ে থেকে লড়াই করুন। দ্য ফাইট অর ফ্লাইট রেসপন্স। মুজরা সাধারণত খুব একটা অ্যাগ্রেসিভ হয় না। যদি এটা পারে তো পালিয়েই যায়, কিন্তু যদি দেখে ওদের পালাবার পথ নেই তাহলেই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এই, পালা, যাও দিকে। এখনো মন ভরেনি, সে আবার শুরু করে দিয়েছে।
এই রকম পাশবিক অত্যাচার চালিয়েও মুসটা কিন্তু চলে যায়নি। লোকটা বুঝতেও পারছে না সে আবার মারার প্ল্যান করছে কিনা। প্রথমবার কোনো বেবি মুজ আমায় অ্যাটাক করলো। তবে এবার সে মুসটাকে লাথি মারার আর কোনো রকম সুযোগ দিতে চায়নি। সে একটা বড় গাছের ডাল ছুঁড়ে পশুটাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলো, আর তাতে কাজও হলো। জঙ্গলে পালিয়ে যাওয়ার আগে এই লড়াইয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নটি রিসার্চারকে ভাবিয়ে দিয়ে গেল যে তার বোধহয় এবার অন্য কোনো কাজ খোঁজা উচিত। They look pretty tough in Maine. খুদেদের সঙ্গে বড়দের আরো লড়াই আসছে। যখন একজন মা অসম্ভব একটা কাজ করতে চলেছে, ভাগ্য কি তার সাথ দেবে? আর তারপর ভর সন্ধ্যায় এই লম্বু কি গাড়ি চাপছে, নাকি সে মোটরসাইকেলটাকে দেখাতে চাইছে হু ইজ বস? স্টে টিউন টু ফাইন্ড আউট। ডেয়ারিং রিস্ক টেকাররা যখন তাদের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন একটা ছোট্ট মর্সেল পশুরাজের সঙ্গে পাঙ্গা নিয়ে নিল। এটা সেই দ্য স্টোরি অফ ডেভিড অ্যান্ড গোলায়েথ টাইমস 3। সাউথ ওয়েস্টার্ন কেনিয়া, মাসাই মারা ন্যাশনাল পার্ক প্রায় 600 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত, এবং এখানে বেশ কিছু প্রজাতির বাসা, যার মধ্যে রয়েছে দি আফ্রিকান লায়ন। সিংহরাই এই পৃথিবীর একমাত্র বিগ ক্যাট, যারা একসঙ্গে প্রায় 15 জন মিলে শিকার করে, আর তাদের দলকে বলে প্রাইড। তবে আজ এই বিগ ক্যাট হান্টিং পার্টিরা আজ একটা সারপ্রাইজিং প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। 12 পাউন্ডেরও কম ওজনের প্রাণীটিকে দেখে মনে হচ্ছে এই ফিউরিয়াস ফাস্টবলটি যেন একটা লিটল ম্যামল সিনড্রোমের ডেঞ্জারাস কেসে ভুগছে। তবে এই মঙ্গুসটাকে ছোট ভাববেন না, জাস্ট ইয়েট। ছোট হলেও বেজিরা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। ওরা বেশ কুইক, আর ওরা এমন কিছু ট্রিক অ্যাডাপ্ট করেছে যার সাহায্যে ওরা ওদের থেকে শক্তিশালী প্রেডিটরকেও চ্যালেঞ্জ করতে পারে। এই লেজেন্ডারি মঙ্গুসটি ছোট হলেও তার অসম প্রতিপক্ষরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। কিন্তু এই সিংহরা ছোট্ট প্রাণীটিকে ঘায়েল করতে পারছে না কেন? এর উত্তর হলো সেলফ প্রিজার্ভেশন। আর জঙ্গলের মধ্যে ছোট্ট ক্ষতও কিন্তু বিপদ সৃষ্টি করতে পারে। এতে ইনফেকশন হতে পারে, শিকার ধরতেও অসুবিধে হতে পারে। আর বেশিরভাগ শিকারই কেয়ারফুল হয় তারা কোন শিকার ধরবে সেক্ষেত্রে। এই সিংহটাও এই বেজিটার ক্ষেত্রে তেমন কোনো রিস্ক নিতে চায় না। কিন্তু ওই রকমই কোনো ভয় তাদের প্রতিপক্ষের ওপর পড়ছে বলে মনে হচ্ছে না। সে একেবারে অল আউটই যাচ্ছে, চিৎকার করছে, তেড়ে যাচ্ছে, এমনকি কামড়াতেও ছাড়ছে না। তবে তার এই প্রবৃত্তি মৃত্যু ডেকে আনতে পারে। সিংহরা মনে হচ্ছে ধৈর্য হারিয়েছে এবং তাকে মারার জন্য ছুটল। আর যখন কোনো অ্যানিমাল ডিসাইড করে যে সে ফাইট ব্যাক করবে, তার রেজাল্টটা বলা কিন্তু কঠিন। আর কখনো এতে কাজও হয়, শিকারীরা ফাইট ব্যাক করতে দেখে পালিয়ে যায়। আর অনেক সময় এই রকম শিকার ধরা কঠিন হয়ে ওঠে। থ্যাঙ্কফুলি এই মঙ্গুসটা জানতো কখন গিয়ে থামতে হবে। ঠিক সময় বুঝেই সে দৌড়ে গিয়ে গর্তে ঢুকে পড়ল। সে শুধু দেখিয়ে দিল, যখন আপনারা লুকিয়ে পড়ার সময় পাবেন, তখন গোলায়েতের মতো দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। যখন একটা ধূর্ত চোর চুরি করতে গিয়ে একটু বেশি রিস্ক নিয়ে ফেলে, তখন সে কি সঠিকভাবে চুরি করতে পারবে, নাকি পা পুড়িয়ে বসে থাকবে? ফিনিক্স, অ্যারিজোনা, এই ওয়াইল্ড ওয়েসিসের বাইরে অনেক বিষাক্ত আর ক্ষতিকারক প্রাণী ঘুরে বেড়ায়, কিন্তু এখানে ঘরের মধ্যেই এমন একটা প্রাণী রয়েছে যার নাক তাকে প্রায় বিপদে ফেলে দেয়। এইরকমই একটি শিকারী কুকুর হলো লুসি। লুসি যখন একটা রোস্ট তার ওভেন থেকে ভ্যানিশ হয়ে যায়, রড শাইনারম্যান বুঝতে পারেন যে এটা ঘরের লোকেরই কাজ। তবে কালপ্রিটকে হাতে নাতে ধরতে তিনি কিছু চিকেন নাগেটস এনে টোস্টার ওভেনে ঢুকিয়ে রাখলেন এবং তার হিডেন ক্যামেরার রেকর্ড অন করে দিলেন।
আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই লুসি নিজের কাজ শুরু করে দিল। ও একটু ঘুরে দেখে নিল আমি ঘরে আছি কিনা। প্রথমে লুসি বুঝতে পারছিল না কিভাবে এই টেস্টি মরসেলগুলো হাতানো যায়। কাউন্টারটা তার পক্ষে অনেকটাই উঁচু, কিন্তু এই বিগলরা শিকারে খুবই দক্ষ। তাই যখন কোনো গন্ধ তারা পেয়ে যায় তাদের কেউ থামাতে পারবে না, এমনকি এতে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও। বিগলদের সেন্স অফ স্মেল এত ভালো হয় যে ওরা ওদের প্রয়োজনীয় জিনিসটা ঠিক খুঁজে বার করে। ওরা মাটি খুঁড়তে শুরু করে, কাউন্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে, আবার ট্রাফিকের মধ্যে ঢুকে পড়ে চোটাঘাতও লাগায়। তাও তোয়াক্কা করে না, গন্ধটাকে ফলো করে। কিছুটা অবিশ্বাস্যভাবেই লুসি একটা চেয়ার ঠেলে কাউন্টারের কাছে নিয়ে এলো। সে ওপরে উঠে পড়েছে, তবে একটু পা পিছলে গেলেই সে নিচে ধপাস করে পড়বে। আমি চাইছিলাম ও এটা করছে এই অবস্থায় ওকে ধরতে। আওয়াজটা শুনতে পেলাম। আমি দেখলাম যে ও চেয়ারটা আস্তে আস্তে কাউন্টারের কাছে নিয়ে যাচ্ছে। আগে কাউন্টারের ফুটপ্রিন্ট দেখেছিলাম, তার মানে কাউন্টারে উঠতো। আমি শুধু দেখতে চাইছিলাম ও কিভাবে এই কাজটা করে। লুসি ওভেনের কাছে পৌঁছে গেছে, কিন্তু সে কি এটা খুলতে পারবে? এই ফুড ড্রিভেন ফাইডো আর একটা নাগেট বাফের মধ্যে বাধা বলতে শুধুমাত্র একটা 325 ডিগ্রি ওভেন। কুকুরদের পায়ের তলায় এক রকমের ব্যাড থাকে যেটা খুবই মোটা, আর সেটার মধ্যে কোনো রকম অনুভূতি থাকে না। আর সেই কারণে কুকুরগুলো কিছুক্ষণের জন্য খুব গরম জায়গাতেও দাঁড়িয়ে থাকতে পারে। লুসি কিছুতেই হার মানবে না। সে তার মুখটা ঢোকানোর চেষ্টা করলো, তারপর নিচে এসে কাজটা শেষ করতে আবার উপরে উঠল। এই ভয় ডরহীন ডাকাত একেবারে পা দিয়ে চিকেন নাগেটের ট্রেটা টেনে মেঝেতে ফেলল। আমি আগামী বছরগুলোতেও দেখতে চাই যে লুসি নিজেকে সমস্যায় ফেলছে, দরজা খুলে, চেয়ার ঠেলে, ওভেনের দরজা খুলে। কখনো আগুন নিয়ে খেলা করলেও কোনো ক্ষতি হয় না, বরং একটা গরমা গরম খাবার পাবেন। এরপর জীবনে হয়তো এমন ঘটনা একবারই ঘটবে, ওয়াইল্ড গ্রেট এপদের সঙ্গে বসার সুযোগ। শুধু মনে রাখবেন, নড়বেন না বা শ্বাস নেবেন না। আর কোন বিশাল আকারের সামুদ্রিক প্রাণী এইভাবে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স দিতে চলেছে সেটা দেখে নিন আমাদের দারুণ ফ্রিজ ফ্রেমে। ছোট প্রাণীর লড়াই, পশুর লাথি খাওয়া, এসব দেখার পর এবার একটা আন্ডার ওয়াটার অ্যাম্বুশ আপনাকে একেবারে হাঁপিয়ে দিয়ে ছাড়বে। গেট রেডি ফর দিস ফ্রিজ ফ্রেম। অ্যাসেনশন আইল্যান্ড সাউথ আমেরিকা আর আফ্রিকার মাঝামাঝি করে আটলান্টিক ওশনের ওপর একটি জায়গা। এখানকার পারফেক্ট কন্ডিশনে আপনি দেখতে পাবেন মার্লিন, ওয়াহু, এমনকি টাইটানিক টুনাও। সমুদ্রের একজন অন্যতম শক্তিশালী সুইমারের গ্রেসফুল মুভমেন্ট দেখার জন্য গভীর জলের নিচে নেমে দুই ডাইভার মনে করছে তারা কিছু হাই গ্রেড সুশি পেয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি এই ওশানিক ফুড চেন মোটেই কাট এন্ড ড্রাই নয়। একজন ডাইভার যখন ছবি তুলছে, অন্যজন তাকে সতর্ক করে বলতে চাইছে তার দিকে কিছু একটা আসছে। এরপর কি হতে চলেছে চলুন এই ফ্রিজ ফ্রেমটা আনলক করে দেখা যাক কি হয়। এই ডাইভারটা জাস্ট ঘুরতেই দেখলো যে একটা বিশাল প্রাণী একেবারে তার পিছনেই এসে পড়েছে। এটা যে সে কেউ নয়, সমুদ্রের সবচেয়ে বড় মাছ, দ্য ওয়েল শার্ক। এরা সত্যি বিশাল প্রাণী। একটা ওয়েল শার্কের মুখের দৈর্ঘ্য প্রায় 5 ফুটের কাছাকাছি হতে পারে, যেটা সত্যি বিশাল। ডাইভারের শরীরের নিচের অংশের ওপরেই মেইনলি ইম্প্যাক্টটা হয়। যদিও এই মাছগুলো হার্মলেস, তবুও সত্যি হচ্ছে যখন এরকম একটা মাছ রাইনোসরাসের মতন মুখ খুলে আপনার দিকে তেড়ে আসবে, আপনি ভয় পেতে বাধ্য। আবার দেখলেই বুঝতে পারবেন এই বিশাল শার্কের মুখটা তার মাথা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। তবে থ্যাঙ্কফুলি এই ডাইভারকে খাবার হিসেবে ওয়েল শার্কের পছন্দ হয়নি।
ওয়েল শার্করা ছোট ছোট প্ল্যাঙ্কটন ধরে খায়। তাদের বড় মুখে তারা অনেকটা জল একবারে একসাথে নিতে পারে। তারপর তাদের ফুলকারের বিশেষ গঠনের জন্য তারা প্ল্যাঙ্কটনগুলো ফিল্টার করে নেয়। তাও এই ডাইভারের কাছে এটা একটা ইনক্রেডিবল ক্লোজ কল ছিল, যা সারা জীবন মনে থাকবে, এবং এর জন্য তার ফাস্ট রিফ্লেক্স আর শার্কের হিউম্যান ফ্রি ডায়েটকেই ধন্যবাদ জানানো উচিত। আমাদের ওয়াইল্ডেস্ট কাজিনদের কাছে গেলে মনে মনে আনন্দ তো হবেই, কিন্তু দূরত্বটা বজায় রাখাই ভালো। কুটুম হোক বা যাই হোক, নামমাত্র ভুলই ভয়ানক হয়ে উঠতে পারে। বুইন্ডি ন্যাশনাল পার্ক, ইউগান্ডা। এই ঘন জঙ্গলের ছাতার তলায় বসবাস করে অনেক বন্য প্রাণী, ইনক্লুডিং সারা বিশ্বের মাউন্টেন গরিলার অর্ধেক শতাংশ। মাউন্টেন গরিলারা দল বেঁধে বাস করে এবং সবচেয়ে প্রভাবশালী আর শক্তিশালী সিলভারব্যাক পুরুষই হয় তাদের নেতা। তার প্রধান ভূমিকাই হল নিজের ফ্যামিলিকে যে কোনোভাবে রক্ষা করা। একটা গরিলার গ্রুপ নর্মালি সিলভারব্যাককে ফলো করে। সিলভারব্যাক দলের বাচ্চাদের এবং মেয়েদের প্রোটেক্ট করে, তবে এরা বেসিক্যালি কোনো জায়গাকে প্রোটেক্ট করে না, নিজের দলকে প্রোটেক্ট করে। এখানে এই পার্কের ভিজিটর ক্যাম্পে লোকেরা সাধারণত রেইন ফরেস্টে লুকিয়ে এত উঁচুতে থাকা এই বিপন্ন প্রাণীদের দেখতে আসে। তবে এই গ্রুপটা একটা সারপ্রাইজ পেল। গরিলারা তাদের ট্র্যাক করে ফেলেছে, আর এরপর তারা যেটা করলো সেটা বেশ অ্যামেজিং। গরিলারা ফটোগ্রাফার জন কিংকে ঘিরে ফেলল তাকে কাছ থেকে দেখার জন্য। জন মাথা নিচু করে ফেলল এবং এটা সঠিক কাজ করেছিল। পুরুষ গরিলারা 400 পাউন্ড ওজনের হয় এবং একজন মানুষের থেকে 6 গুণ বেশি শক্তিশালী হয়। যদিও এরা খুব বেশি এগ্রেসিভ হয় না, কিন্তু এদেরকে চ্যালেঞ্জ করাটাও বুদ্ধিমানের কাজ নয়। এই ছোট গরিলারা খুবই কিউরিয়াস হয়। এই ইয়াংস্টাররা তাদের অনেক দিন আগে হারিয়ে যাওয়া রিলেটিভকে দেখছে আর সিলভারব্যাক পিছনে পাহারা দিচ্ছে, কিন্তু এরপর যেটা ঘটবে সেটা আনবিলিভেবল আর টেরিফাইং। একদম নড়াচড়া করো না। সিলভারব্যাক বাবাজি একেবারে থেবড়ে বসে পড়ল। এটা খুবই আনসেটলিং একটা সিন, যখন 500 পাউন্ডের প্রাণীটি কয়েক ফুট দূরে বসে আছে আর বাচ্চাদের ওপর নজর রাখছে। কেমন লাগছে তোমার এখন? এখন আমার বুক টিপ টিপ করছে। সিলভার ব্যাগটা জাস্ট তোমার পিছনে বসে রয়েছে, তোমার পিছনেই সব কটা বসে রয়েছে, আর ওর পাশে 3খানা বাচ্চা রয়েছে। সিলভারব্যাক একটা শব্দ করে তার উপস্থিতি জানান দিল। আর মেলটা তোমার ডান দিকে। মনে হচ্ছে আমি ওই গ্যাংয়ের আর একটা সদস্য। তোমাকে বুঝতে পারিনি। আমি ওদের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি। তোমার চুলে হাত দিচ্ছে, কি করতে চাইছে কিছু বুঝতে পারছে না যদিও। তখন এবার ফিমেলটা আসছে। ঝুঁকি আরো বেড়ে গেল। একটা ফিমেল এসে পড়ে আর জনকে টাচ করতে শুরু করে, যা সিলভারব্যাককে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জন্য উস্কে দিতেই পারে। কি তোমার চুমু খাচ্ছে নাকি? সাবধান। টেনশন বাড়ছে কারণ ফিমেলটা এবার একটা কেস করতে যাচ্ছে। একটা ভুলচুক হলেই সিলভারব্যাক নিচে নেমে এসে তার 12টা বাজিয়ে দিতে পারে। চশমাটা সামলে। আমার মনে হয় না ওটা নিয়ে ওরা খুব একটা ইন্টারেস্টেড হবে। জনের ভাগ্য ভালো, সিলভারব্যাক বুঝলো যে এই কোনো থ্রেট নয় এবং এই বিশাল প্রাণীটি ধীরে ধীরে চলে গেল। এই ইন্টারাকশনটা দেখাটা কিন্তু অসাধারণ। লোকটার প্রতি গরিলাটার কিন্তু একটা ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, আর লোকটাও বুদ্ধিমানের মতন আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করছেন যাতে গরিলাটা ভয় না পায়। এটা সত্যি একটা রিমার্কেবল আর পিসফুল ইন্টারাকশন। তাই সব সময় মনে রাখবেন, যখন এনশিয়েন্ট অ্যানসেস্টরদের সঙ্গে দেখা করবেন যাদের গায়ে 5 জনের শক্তি আছে, শো রেসপেক্ট, আর তারাও আপনাকে নিজেদের একজন ভেবেই খাতির যত্ন করবে। তুমি কি আর কি মারছো? আমি একটা গরিলা। এরপর একজনের বিরুদ্ধে 2 জন হলেও লড়াইটা খুবই অসম। চমকে যাওয়ার মতো ঘটনা,
আর আক্রমণাত্মক মোকাবিলা আরো বিপজ্জনক হয়ে ওঠে যখন এই লম্বা পাওয়ালা প্রাণীরা সামনে এসে পড়ে। ইস্টার্ন কেপ প্রভিন্স, সাউথ আফ্রিকা। এখানে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার উপর দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় আর লম্বা ম্যামেলদের, জিরাফ। জুতে গিয়ে জিরাফ দেখা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যায় এরা ম্যাসিভ। এরা প্রায় 25 ফুট লম্বা হতে পারে, যেটা অ্যাভারেজ হিউম্যান হাইটের 4 গুণ। এদের শরীরের পুরোটাই মাসেল, বেশ ইন্টিমিডেটিং। যখন এই মোটরসাইক্লিস্টদের দলটি একটা ওয়াইল্ড মেল জিরাফ দেখবে বলে রাস্তার ধারে থামলো, তাদের কিউরিওসিটি জিরাফের একটু বেশি কাছে নিয়ে গেল। এই বিশাল প্রাণীটা লোকটা আর তার মোটরসাইকেলের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। বন্য পরিবেশে জিরাফরা তাদের সঙ্গিনীর জন্য একে অপরের সঙ্গে ফাইট করে। এটা হতে পারে যে এই মোটরসাইকেল আর তার রাইডারকে সে একটা থ্রেট হিসেবে দেখছে। কোন রকম ডেঞ্জারাস সিচুয়েশন এড়ানোর জন্য রাইডারটা স্মার্টলি এক পাশে গিয়ে দাঁড়ালো। সে হয়তো জানেও না যে সে এই পশুটাকে ইনক্রেডিবল কিছু করে দেখানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, আর সে এখন তার মোটরসাইকেল চড়ছে। এই জিরাফটা ডেঞ্জারাসলি ডিটারমাইন্ড। রেড আর গ্রে মোটরসাইকেলটা ঠিক ভালো লাগেনি, তাই তার নজর পড়েছে কাছের আরেকটা বাইকে। তবে এবার রাইডার তার জন্য বাইকটা না রেখেই চলে গেল। গো গো গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা রে ভাই, গো ফাস্টার, গো গো গো। রেগে ছুটে গিয়ে এই বিশাল প্রাণীটা বাইকের লোকটাকে সিরিয়াসলি ইনজোর করতে পারত। জিরাফরা নর্মালি শান্ত প্রাণী হয়। এদের ওজন 1 টনেরও বেশি হয়, আর এদের খুর 1 ফুট চওড়া হয়। এরা যে কোনো বড় শিকারীকেও এক লাথিতে শেষ করে দিতে পারে, তাই এদের থেকে দূরে থাকাই ভালো। থ্যাঙ্কফুলি এই মোটরসাইকেলগুলো এই প্রাণীটার তুলনায় অনেকটাই ফাস্ট ছিল এবং প্রত্যেকেই নিরাপদে পালিয়ে গিয়েছিল। বাড়িতে আক্রমণ বেশ টেরিফাইং হতে পারে, এবং আপনি যখন এই রকম বিপদে, তখন মানুষের এই বেস্ট ফ্রেন্ডরা আপনাকে সাহায্য করতে পারলে খুশিই হয়। আর ইন্ট্রুডার এরকম শক্তিশালী হলেও তাতে এদের কোনো পরোয়াই থাকে না। বো, নিউ হ্যাম্পশায়ার, একটা আইডেলিক নিউ ইংল্যান্ড টাউন। এখানে বসন্তের সবুজ ঘাস আর পাখির পাশাপাশি রয়েছে এই শিকারীরাও, ব্ল্যাক বেয়ার্স। প্রায় 5000 বেয়ার সারা নিউ হ্যাম্পশায়ার জুড়ে ঘুরে বেড়ায়। শীতঘুম কাটিয়ে আসার পর এদের ওজন অনেকটাই কমে যায় এবং এরা বেশ হাংরি হয়ে ওঠে। বেয়াররা প্রধানত ঘাস পাতা খেয়ে থাকে। ওরা ইউজুয়ালি বেরি বা গাছপালা খেয়ে থাকে, কিন্তু সবসময় মাংসের খোঁজেও ছোঁকছোঁক করে। তাই কোথাও যদি খাবারের সন্ধান পেয়ে যায়, তাহলে খাবারের লোভে সেখানে বারবার ফিরে আসে। একটা বড় ব্ল্যাক বেয়ার যখন চুপি সারে বাড়ির পেছন দিয়ে ঢুকছে, একটা মোশন সেন্সিং ক্যামেরায় তার সমস্ত পদক্ষেপ ধরা পড়ছে। তার চারপাশে টাটকা ঘাস, কিন্তু ইনি একেবারে সোজা পাখির খাবার জায়গার দিকে পা বাড়িয়েছে। হঠাৎই 2 রেসিডেন্ট বুলডগস, লোলা আর কমা, একেবারে বেড়া টপকে সোজা বেয়ারটার সামনে হাজির। এটা সত্যি একটা বোল্ড অ্যান্ড ডেঞ্জারাস মুভ। যদি কোথাও খাবারের ব্যাপার থাকে, তাহলে বেয়াররা খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। আর এরা কিন্তু খুব শক্তিশালী অপোনেন্ট। এরা এদের চোয়ালের সাহায্যে প্রতি ইঞ্চিতে 700 পাউন্ডের মতন চাপ দিতে পারে। যদি ওরা ওদের থাবা দিয়ে আঘাত করে, ওদের 2 ইঞ্চি নখ আপনাকে প্রাণে না মারলেও বড় সড়ো চোট আঘাত করতেই পারে। বেয়ারটা পিছনের পায়ের ওপর ভর করে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়ালো, কিন্তু এই কুকুররা একেবারেও ভয় পেল না। এখন ঝগড়া একেবারে চরমে উঠেছে। একটা বুলডগের মধ্যে ডিফেন্ডারের গুণ রয়েছে।
সে তার নিজের এলাকা রক্ষা করবে এবং তার জন্য শত্রুর পেছনে দৌড়ানোর একটা ইনস্টিংক্ট রয়েছে। এমনকি কাজটা অসম্ভব মনে হলেও এই কুকুররা ডিফেন্ড করবেই। তাই আমার মনে হয় এই কুকুরগুলো কাজ করছে তাদের রিয়াকশন আর ইনস্টিংক্ট অনুযায়ী, আর ওরা যে বিপদের মধ্যে রয়েছে সেটা নিয়ে মাথাও ঘামাচ্ছে না। আর তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটল। এই ছোট্ট আকারের সিকিউরিটি ডগ কোমা যখন একেবারে ঝাঁপিয়ে পড়ল, এই বেয়ার তার সিদ্ধান্ত নিতে একটুও দেরি করল না। লড়াই করার বদলে সে সব ছেড়ে ছুড়ে সোজা দৌড় লাগালো। আর সাহসী কুকুর দুটো একেবারে সেফ অ্যান্ড সাউন্ডই রইল। আর যে ঘরে সিকিউরিটি লেভেল এই পর্যায়ে, এই হাংরি বেয়াররা সেখানে ঢোকার আগে দুবার নিশ্চয়ই ভাববে। এরপর আসছে কুকি জারে হাত আটকে ফেলা তো বাজে ব্যাপার, কিন্তু আপনার মাথা আটকে গেলে কি হবে? কখনো কখনো টেম্পটিং ফেট মানে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হওয়া। মাকড়সা দেখে যদি ভয় পান তাহলে এটা আপনার কাছে ভয়ানক দুঃস্বপ্ন। আকাশ থেকে বৃষ্টির মতো মাকড়সা ঝরে পড়ছে এবং একটা ছোট্ট শহরকে সন্ত্রস্ত করে তুলেছে। এখানে আমার কিন্তু খুব ভয় করছে। সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে। ও মাই গড! সাদার্ন ব্রাজিল, এখানকার সিনারি আর সাবট্রপিক্যাল ক্লাইমেট স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের খুবই প্রিয়। এখানে বেশ কিছু ভয়ানক মাকড়সারও বসবাস। তবে এদের মধ্যে অল্প কিছু মাকড়সাই সোশ্যাল স্পাইডার হিসেবে পরিচিত। এই স্পাইডারগুলো প্যারাভিক্সিয়া বিক্সট্রিয়াটা। এরা একটা গ্রুপে থাকে, একসাথে শিকার ধরে এবং একসাথেই খায়। এই কারণেই এরা সোশ্যাল। এ তো স্পাইডারের বৃষ্টি হচ্ছে। তবে সোশ্যাল বলে কি এইভাবে দল বেঁধে এসে হাজির হবে? বাপ রে, এতগুলো! একটা পার্টির পর বাড়ি ফেরার সময় দুই বন্ধু এই ভিডিওটি তোলে এবং এই মাকড়সারা একেবারে চারিদিকে ভর্তি ছিল। দেখে যেন ঠিক মনে হচ্ছে কোনো একটা হলিউড হরর ফ্লিক। ও মাই গড! অল্প অল্প অন্ধকার হয়ে আসা আকাশ জুড়ে মাকড়সারা পুরো ছেয়ে গেছে এবং পাওয়ার লাইনস, পোলস আর গাছ থেকে এরা জাল ভর্তি করে ফেলেছে, যা সত্যি অবাক করা আর হাড় হিম করে দেওয়ার মতো। সত্যি আমার খুব ভয় করছে। এটা ইঞ্জিনিয়ারিং এর একটা দারুণ নজিরও বটে। স্পাইডার ড্র্যাগলাইন সিল্ক অসম্ভব শক্ত হয়। আউন্স ফর আউন্স এটা স্টিলের থেকে 5 গুণ শক্ত, এবং একসাথে কাজ করে এরা এমন একটা ওয়েব তৈরি করে যাতে শুধু ইনসেক্ট নয়, অনেক বড় শিকারও ধরা পড়ে, যেমন পাখি, বাদুড়। ইটস রিয়েলি ওয়্যার দ্য স্ট্রেংথ ইন নাম্বারস কাম ইন। যত সন্ধ্যা নেমে আসছে, দলে দলে আরো মাকড়সা এসে যোগ দিচ্ছে। ঠিক এইরকম দৃশ্যই তো অ্যারাকনোফোবদের ভয়ের কারণ। তবে এই ঘটনার সাক্ষীদের কি কোনো বিপদের কারণ আছে? এই স্পাইডারদের ভেনম কিন্তু মানুষের জন্য অতটা বিপজ্জনক নয়। ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা চেষ্টা করছে এর থেকে কোনো ওষুধ তৈরি করা যায় কিনা। তবে আমার মনে হয় না কেউই এরম একটা ওয়েবে পড়তে চায় যেখানে শয়ে শয়ে স্পাইডার্স রয়েছে। ভাগ্য ভালো কারোরই ক্ষতি হয়নি এবং এই শকিং স্পাইডার সোয়ার্মকে কেউ বিরক্ত করেনি। তবে বলাই যায় এই ডিস্টার্বিং সিন তারা খুব শিগগিরই ভুলতে পারবে না। ও মাই গড! রাস্তার জীবন খুবই কষ্টকর, বিশেষ করে ডিনারের সময়। তবে একটা কুকুরের কাছে খাবারের হাতছানি কিন্তু মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ডেট্রয়েট, মিশিগান। ইকোনমি ক্র্যাশ করার কারণে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এই পরিত্যক্ত বাড়িগুলির মধ্যে রয়ে গেছে কিছু রাস্তার কুকুর, যারা এখানে দিন কাটায়। মিশিগান হিউম্যান সোসাইটি ড্রাইভার ক্রিস আওয়ারকার পরিত্যক্ত বাড়ির মধ্যে একটা কুকুরকে বাঁচাতে এসেছেন। তবে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। খাবার পাওয়ার আশায় এই 3 বছরের কুকুর বাচ্চাটি তার মাথাটা একটা জারে আটকে ফেলেছে। জারের প্রেশার তার গলার উপরে পড়েছে, যার প্রভাব তার শ্বাসনালী আর সার্কুলেশনের উপরেও পড়তে পারে। এর ফলে কুকুরটার শ্বাসরোধ হতে পারে। এর ফলে টিস্যুগুলোতে গ্যাংগ্রিন হতে পারে ইনফেকশনের জন্য, আর ব্লাড সাপ্লাইও বন্ধ হয়ে যেতে পারে। তাই বেচারা ছোট্ট এই প্রাণীটা সত্যি সমস্যায় রয়েছে। আমি আসছি এক্ষুনি। আমি দরজা বন্ধ করে দিয়েছি। কাম অন, বেরিয়ে এসো, আমি এখানে।
দাঁড়াও, শান্ত হও। পিছনে কিছুটা ছোটার পর কাম হিয়ার। ক্রিস তার কন্ট্রোল স্টিক দিয়ে কুকুরটাকে ধরলো। আমি ছাড়িয়ে দিচ্ছি। চলে এসো। সে কুকুরটাকে চলে এসো। ধরার পর বেশ কৌশলে একটা নিরাপদ দূরত্ব রেখে যাচ্ছিল। তবে কুকুরটাকে বাইরে আনার পর ক্রিস দৃশ্যটি দেখে চমকে উঠল। রিল্যাক্স। জারটা এতটাই টাইট যে কুকুরটা শ্বাসনালীতে চেপে বসে গেছে। না, এটা কিছুতেই বেরোচ্ছে না। আমায় তোমাকে নিয়ে শেল্টারে পৌঁছতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ক্রিসের হাতে আর বেশি সময় নেই। সে জারটা কাটতেও পারছে না। যদি কুকুরটা ভয় পেয়ে তাকে কামড়ে দেয়, তাকে কুকুরটাকে নিয়ে এখনই হেডকোয়ার্টারে সাহায্যের জন্য ছুটতে হবে। তোমার একটু বাতাস দরকার। কুকুরটা শ্বাসকষ্ট হওয়ার আগে সে বুদ্ধি করে সাবধানে জারে একটা ফুটো করে দিল। হেডকোয়ার্টারে ফিরে ক্রিস কুকুরটাকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করতে লাগলো এবং একজন টেকনিশিয়ান আলতো করে তার গলায় পিছল জিনিস লাগিয়ে দিল। কিন্তু ততক্ষণে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ। যদি আপনি ঠিকমতো অক্সিজেন না পান, আপনার ব্রেন ডেটেরিওরেট করতে শুরু করবে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। আর এর থেকে বেশি সময় থাকলে তো আপনি মারাও যেতে পারেন। ও মা, কি সুইট পাপিটা। বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর এই মিরাকল রেস্কিউর একটা হ্যাপি এন্ডিং হলো। কুকুরটা একটা নতুন জীবন ফিরে পেল, আর সঙ্গে একটা নামও, অলিভ, যা জারে মাথা আটকে ফেলা কুকুরের সঙ্গে দারুণ মানিয়েছে। এরপর নিয়ম বলছে পশুদের কিছু খাওয়াবেন না, কোনো কিছু না, এমনকি আপনার হাতও। টেম্পটিং ফেট আরো বিপজ্জনক হয়ে ওঠে যখন একটা ওয়েল ওয়াচিং এক্সকারশন হাতের বাইরে চলে যায়। একটা নিরীহ বিশাল প্রাণীও মুহূর্তের মধ্যে প্রচন্ড বিপজ্জনক হয়ে উঠতে পারে। ম্যাগডালেনা বে, বাহা ক্যালিফোর্নিয়া সোর। এখানকার লাগুনের স্বচ্ছ নীল জল সারা পৃথিবীর কায়াকার্স আর স্পোর্টস ফিশারম্যানদের দারুণ আকৃষ্ট করে। তবে মানুষ একাই শুধু এখানে আসে না, এখানকার গরম শান্ত জল গ্রে ওয়েলদেরও আকৃষ্ট করে, যারা এই জায়গাতে তাদের নিজেদের বেবি নার্সারি বানিয়ে তুলেছে। এই ওয়েল ওয়াচিং ট্রিপে ক্যাপ্টেন ডেভ অ্যান্ডারসনের গ্রুপ ঘোরার সময় এইরকমই একটা ফ্রেন্ডলি বেবি পেয়ে গেছে। তবে এও হয়তো হাংরি হতে পারে। আর্কটিক সি এর কষ্টকর জীবনে ফিরে যাওয়ার আগে গ্রে ওয়েলের বাচ্চাদের হাতে মাত্র কয়েক মাসের সময় থাকে খেয়ে দিয়ে ভালো মতো হৃষ্টপুষ্ট চেহারা বানাতে। এইরকম সাইজের একটা বাচ্চা প্রায় 50 গ্যালন মায়ের দুধ খায় এভরি ডে। যে কোনো অন্য ম্যামেলের মতো একটা কাফ নিজের মায়ের দুধ খায় প্রথম কয়েক সপ্তাহ ধরে। এই দুধটা খুবই ঘন হয়, প্রায় 30% ফ্যাট। এর তুলনায় হিউম্যান মিল্কে প্রায় 5% ফ্যাট থাকে। এইরকম একটা রেয়ার আর আনএক্সপেক্টেড ভিজিটরকে হাতের নাগালে পেয়ে ওয়েল ওয়াচাররা বাচ্চাটার মাড়িতে হাত বোলাতে লাগলো। বোধহয় এখান থেকে দাঁত বেরোয় বলে এই জায়গাটাকে বেলিন বলা হয়। বেলিন একটা ব্রিসলি স্ট্রাকচার, আর এই ব্রিসলি স্ট্রাকচারের জন্য তারা জল থেকে নিজের খাবার ফিল্টার করে নিতে পারে। তবে এই ব্যাপারটা এখনো ডেভেলপ হয়নি। ইউ আর দ্য বেস্ট ফেল। হঠাৎ একজন ওয়েল ওয়াচার একটু বেশি দূরই চলে গিয়েছিলেন। এই বিশাল বাচ্চাটা কি টিদিং থেকে সিদিং এ চলে যাবে? কোন রকম ওয়ার্নিং না দিয়ে বেবি ওয়েল একটা মহিলার হাত শক্ত করে কামড়ে ধরল। এমন একটা টেরিফাইং মোমেন্টে সবাই খুব ভয় পেয়ে গেল। মনে রাখবেন, এটা একটা বেবি ওয়েলের মুখের হা। জন্মের সময় একটা বেবি ওয়েলের ওজন 1 টন মতন হয়, তাই এরকম একটা শিশুকে আমি আদর করতে চাইবো না। তবে অ্যামেজিংলি বাচ্চাটা তার গ্রিপ আলগা করে দিল। আর এটা শেষ হলো একটা আনএক্সপেক্টেড কেস দিয়ে, ফ্রম ওয়ান চাইল্ড টু অ্যানাদার। এই অ্যামেজিং ঘটনায় তিমির সঙ্গে মানুষের বিশ্বাসের মাত্রাটা দারুণভাবে প্রকাশ পেল।
তবে এটা বলতেই হবে, ঘরে বা সমুদ্রে এইরকম চেষ্টা যেন করবেন না। আয় 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 The fearless face-offs, risky rule breaking, or unexpected ambushes on Animals Gone Wild.